ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর এখন বড় প্রশ্ন তুলেছে কাসিম বশির ক্ষেপণাস্ত্র। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার প্রতিযোগিতা, ট্রেনে স্বস্তি, সড়ক মহাসড়কে ভোগান্তি, বিভিন্ন জায়গায় দুর্ঘটনায় 9 জন নিহত। পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও সীমান্তে আরও অর্ধশত মানুষকে পুষে ভারতের আচরণ অমানবিক বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েল। 24 ঘন্টায় করোনায় দেশে আক্রান্ত 15 জন, নিহত 2 জন। ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলার মধ্যে আলোচনায় কাসিম বশির ক্ষেপণাস্ত্র, যা 1200 কিলোমিটার দূর থেকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় আঘাত হানতে সক্ষম। বিশেষ করে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ভেদ করতে পারে মাঝারি পাল্লার এ ক্ষেপণাস্ত্র। মাত্র 1 মাস আগেই যা তুলে দেওয়া হয় ইরানি রিভলিউশনারি গার্ডের হাতে। মূলত প্রতিশোধের প্রতীক হিসেবে নামকরণ করা হয় এ ক্ষেপণাস্ত্রের। 2020 সালে ড্রোন হামলায় নিহত ইরানি সেনাপতি কাসেম সুলাইমানির নামে নামকরণ হয় এটির। অন্যদিকে ইসরায়েলের আছে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং আমেরিকান থার্ড, যা বিশ্বের সবচেয়ে উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাডার দিয়ে টার্গেট শনাক্ত করা, তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য ইন্টারসেপ্টর মিসাইল নিক্ষেপ, মূলত এ 3 ভাবে কাজ করে এ ব্যবস্থা। ইরান ইসরায়েল মধ্যকার সীমান্ত না থাকায় ক্ষেপণাস্ত্র হামলার জন্য 2 দেশকেই ব্যবহার করতে হয় ইরাক, সিরিয়া ও জর্ডানের আকাশসীমা। আগে ইসরায়েলের জন্য সিরিয়ার আকাশসীমা ব্যবহারে বাধা থাকলেও বর্তমানে দেশটির নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা ক্ষমতায় আসার পর তুলে নেওয়া হয় নিষেধাজ্ঞা। ইসরায়েলকে লক্ষ্য করে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই তেল আবিবকে জানিয়ে দেয় ইরাকে মোতায়েন করা মার্কিন সেনাবাহিনী। তারপর তা দ্রুত ইন্টারসেপ্ট করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে উচ্চগতি সম্পন্ন কাসিম বশির ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট হওয়ার আগেই আঘাত হানে তেল আবিবে। সাম্প্রতিক সংঘাতে কাসিম বশির ক্ষেপণাস্ত্রের ব্যবহার ইঙ্গিত দিচ্ছে ইরানের সামরিক সক্ষমতার। দীর্ঘ ছুটি শেষে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছে। বাসে এবং ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড়। শনিবারে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিকে প্রতিটি ট্রেন যথাসময়ে গন্তব্যস্থল ছেড়ে গেছে। তবে ঢাকায় আসা যাত্রীর পাশাপাশি গ্রামে যাওয়ার যাত্রীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো। ট্রেনে ফিরতি যাত্রা নিয়ে স্বস্তিতে রয়েছে যাত্রীরা। সড়ক পথেও ঢাকায় প্রবেশ করছেন ফিরতি যাত্রীরা। সকাল থেকে রাজধানী সায়দাবাদ, মহাখালী, গাবতলী বাস টার্মিনালে বিভিন্ন জেলার ফিরতি বাসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রাজধানী ও তার চিরচেনা ফেরেনি, সড়কে বাড়েনি যানবাহনের চাপ। সড়ক দুর্ঘটনায় দিনাজপুরে 5 জন, মুন্সিগঞ্জে পদ্মা সেতুতে 2 জন এবং ঝালকাঠিতে 2 জন নিহত হয়েছে। পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা নাবিল পরিবহনের বাসটি ভোরে দিনাজপুরে ঘোড়াঘাট এলাকায় পৌঁছালে ঘোড়াঘাটের নূরজাহানপুর এলাকা অতিক্রম করার সময় দাঁড়িয়ে থাকা আমবোঝা ট্রাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় 5 জন। এদিকে শুক্রবার রাত 15:11টায় মাওমুখী লেনে পদ্মা সেতুর 2 নম্বর পিলারের কাছে যাত্রীবাহী একটি বাস, প্রাইভেট কার ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে হিমাত পরিবহনের ওই বাসটি ঢাকার উদ্দেশ্যে আসছিল। সংঘর্ষে ট্রাকের পেছনের অংশের সাথে ধাক্কা লেগে চালকের আসনের অংশটি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায়। এতে বাস চালক ছাড়াও আরও 1 জন নিহত হন। ঘটনায় আহত শিশুসহ অন্তত 10 জনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। অন্যদিকে ঝালকাঠির রাজারপুর পাকাপুল এলাকায় আনিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছেন 2 জন। পঞ্চগড়ের সীমান্ত দিয়ে 12 বাংলাদেশি এবং 4 ভারতীয় নাগরিক সহ 16 জনকে, লালমনিরহাটে 12 জনকে এবং ঠাকুরগাঁয়ে 23 জনকে পুশিন করেছে বিএসএফ। পঞ্চগড়ের সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিস্ত্রিপাড়া ও তেঁতুলিয়া উপজেলার লালবাহান ইউনিয়নের পেদিগঞ্জ সীমান্ত দিয়ে শনিবার ভোরে তাদেরকে বাংলাদেশে পুশিন করা হয়। লালমনিরহাটের 2 উপজেলায় 3 সীমান্ত দিয়ে আবারও 12 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। বিজিবি জানায় হাতীবান্ধার বনচৌকি সীমান্ত দিয়ে 3 জনকে পুশিন করলে গ্রামবাসী তাদেরকে আটক করে বিজিবির হাতে তুলে দেয়। অপরদিকে একই উপজেলায় পূর্ব ষাটডুবি সীমান্তে গ্রামবাসী ও বিজিবির বাধায় অপর 3 জনকে পুশিনে ব্যর্থ হয়েছে বিএসএফ। 6 নারী পুলিশকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। পাটগ্রাম ও চিরামপুরের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ভোরে বিজিবি ও সীমান্ত লোকজন তাদেরকে আবারও সীমান্তের কাঁটাতারের ওপারে ভারতীয় অংশে ফেরত পাঠিয়েছে।
এ ঘটনায় বিজিবি ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে। অন্যদিকে ঠাকুরগাঁর হরিপুর এলাকার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশের 23 জনকে পুশিং করেছে বিএসএফ। এদের মধ্যে 4 জন পুরুষ, 12 জন নারী এবং 7 শিশু রয়েছে। দেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয় 2020 সালের 8ই মার্চে। এরপর থেকে এর ভয়াবহ রূপ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। করোনা ভাইরাসে আক্রান্ত হয় 20 লাখেরও বেশি মানুষ। এই ভাইরাসে দেশে মৃত্যু হয় 29,500-এরও বেশি মানুষ। এর দীর্ঘ সময়ের পর আবারও দেশে করোনার প্রকোপ দেখা দিয়েছে। এতে দিন দিন বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সবশেষ দেশে 24 ঘন্টায় 174 জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হয় 15 জনের। এ সময় মৃত্যুবরণ করেন 2 জন। মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে বাড়তে শুরু করেছে জ্বর, ঠান্ডা, কাশি সহ নানা উপসর্গ নিয়ে আসা রোগীদের সংখ্যা। ঠান্ডা জ্বর একদম পানি ভরে 2 দিন তো এই জন্য দেখাইতে আসছি। জ্বর ছিল 103 পর্যন্ত, তারপরে হচ্ছে শরীর ব্যথা, প্রচন্ড ব্যথা, মাথা ব্যথা, মানে দাঁড়াইতে পারছে না, পড়ে যাচ্ছে আর কি। জ্বর হয়েছিল 5-7 দিন আগে, এখন তার পা ফুলে গেছে, প্রত্যেকটা জয়েন্টে তার ব্যথা। করোনা আসছে কিনা, নেগেটিভ আসছে কিনা এটা দেখতে হবে। কর্তব্যরত চিকিৎসক জানান, এবারের করোনায় নতুন কিছু ভেরিয়েন্ট যুক্ত হওয়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ইদানিং আমরা দেখছি যে অনেক পেশেন্ট আসছে যাদের মাসেল পেনটাই প্রধান, জয়েন্ট পেনটাই প্রধান, তারা সেই রকম সিমটম নিয়েও কিন্তু তাদের পজিটিভ আসছে। আমরা এই ডিফারেন্সটা এবার গতবারে যে ওয়েভটা ছিল 20-21-এ তার সাথে আমরা দেখছি। চলতি বছর দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 250। এমন পরিস্থিতিতে স্থল নৌ ও আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিং সহ স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়াও বিনা প্রয়োজনে বিদেশে ভ্রমণ, মাস্ক পরা ছাড়াও বিভিন্ন পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইরানের মিসাইল হামলায় ইসরায়েলে লণ্ডভণ্ড বহু স্থাপনা। শনিবার ভোর রাতে তেল আবিব সহ কয়েকটি শহর লক্ষ্য করে মুহুর্মুহু মিসাইল ছোড়ে ইরান। এতে বেশ কয়েকটি মিসাইল ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে। বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে ভাবা হয় সবচেয়ে অত্যাধুনিক ব্যবস্থার একটি। শত্রুর হামলা থেকে বাঁচতে ইসরায়েলের চারপাশে রয়েছে কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। অ্যারো, ডেভিড স্লিং ও আয়রন ডোমের মাধ্যমে দীর্ঘদিন ধরে শত্রুর হামলা প্রতিরোধ করছে তারা। মূলত স্বল্প পাল্লার রকেট ধ্বংসে আয়রন ডোম ব্যবহার করে ইসরায়েল। গত 1.5 বছরেও হামাস, হিজবুল্লাহর শত শত হামলা ঠেকিয়েছে এই সিস্টেম। ইসরায়েলের দাবি, আয়রন ডোমের সফলতার হার শতকরা 90%। মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের ভরসা ডেভিড স্লিং। চলমান সংঘাতে হিজবুল্লাহর মিসাইল প্রতিহতে এই সিস্টেম ব্যবহার করেছে দেশটি। আর দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে ব্যবহার করে অত্যাধুনিক অ্যারো ডিফেন্স সিস্টেম। বায়ুমণ্ডলের ওপরে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ভূপাতিতে সক্ষম এই প্রতিরক্ষা ব্যবস্থা, যার সবশেষ সংস্করণ অ্যারো 2। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়টও ব্যবহার করছে দেশটি। চারপাশে অবৈধ প্রতিরক্ষা দেয়াল তৈরি করে রেখেছে ইসরায়েল, আর সেই দেয়াল ভেদ করে ইসরায়েলে আঘাত এনেছে ইরানের মিসাইল। নেতানিয়াহু এখনও স্বীকার না করলেও ইরানের ট্রু প্রমিস 3 অভিযানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য সামনে আসছে। তেহরানের হামলা ঠেকাতে যে পুরোপুরি সফল হয়নি ইসরায়েল, সেটি এরই মধ্যে স্পষ্ট হয়েছে। ফলে ইসরায়েলের প্রতিরক্ষা দুর্বলতা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ডক্টর ইউনূস এবং তারেক রহমানের লন্ডনের বৈঠকে অনেকের মনেই জ্বালা ধরিয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতা রিজভী। মিলন মেলা হবে, আমি সেই মিলন মেলাই দেখতে পাচ্ছি। এই মিলন মেলা ফুলে ফলে পল্লবিত হয়ে আরো বিকাশ লাভ করছে। সামনে আরো অনেক কাজ আছে, নির্বাচন আছে, অনেক কিছু আছে। আর আমাদের দেশের বিরুদ্ধে তো সব সময় আপনার ষড়যন্ত্র, চক্রান্ত চলছে। আমরা কেউ এই চক্রান্তের বাইরে নই, সব সময়ের জন্য রয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতার আন্দোলন এবং বিএনপির 15-16 বছরের এক রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার, অত্যন্ত সম্মানিত ব্যক্তি ডক্টর ইউনূস সাহেব এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে। আজকে মনে হয়েছে যে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস, তত্ত্বাবধায়কের প্রধান উপদেষ্টা এবং বিএনপির প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই বৈঠক কেন জানি মনে হয়েছে অনেকের মনে জ্বালা ধরিয়েছে। অনেকেই এটা মেনে নিতে পারছেন না। কেন এই জ্বালা ভাই আপনাদের?
আপনাদের উদ্দেশ্য কি? আমরা বলেছি এপ্রিলে নির্বাচন হলে, আচ্ছা বলুন তো ভাই, আপনারা রমজান মাসে কি নির্বাচনী প্রচারণা করা যায়? তারপর ফেব্রুয়ারি এবং মার্চের প্রায় গোটাটাই রমজান থাকবে, আর থাকবে হচ্ছে ঈদের আয়োজন। তাহলে আপনি এপ্রিলের মানে কি বলে যে 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনি কখন প্রচারণা চালাবেন, কখন আইনি প্রক্রিয়া হবে, কখন নমিনেশন পেপার জমা দিবে, কখন প্রচার চালাবে, কিভাবে প্রচার চালাবে, সারাদিন রোজা রেখে কি করে এপ্রিল মাসের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব? কিন্তু সম্ভব না। আমাদের এমন একটি সময়, যে সময়ের মধ্যে অন্য কোনো আপনার ধর্মীয় কোনো অনুষ্ঠান, ধর্মীয় কোনো পরব, রোজা, ঈদ থাকবে না। সেই সময়টাই তো উপযুক্ত সময় হওয়া উচিত। তাহলে যদি লন্ডনে বৈঠকে যদি এইটা হয় যে আমরা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা প্রথম সপ্তাহের মধ্যে, দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচনটা হবে, তো এর মধ্যে তো কোনো রমজান নাই, কোরবানি ঈদ নাই, অন্যান্য ঈদ নাই, রোজা নাই, কিছু নাই, বড় কোনো অনুষ্ঠান নেই, পয়লা বৈশাখ নেই, আবহাওয়া ভালো থাকে, শুকনো মৌসুম, হালকা শীত থাকে। এই সময় বরাবরই আন্দোলন সংগ্রাম হয়, এই সময় নির্বাচন হয়, এই দেশের এটা একটি ঐতিহ্য। তাহলে যদি বিষয়টা এইরকমই হয়, মধ্য ফেব্রুয়ারি অথবা ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে বা 15 তারিখের মধ্যে যদি নির্বাচন এটি ঘোষণা করে নির্বাচন কমিশন, আমি জানি না কখন নির্বাচন হবে না হবে, মানে ফেব্রুয়ারির কত তারিখে হবে না হবে আমি ঠিক বলতে পারছি না। খবরের কাগজগুলোতে দেখছি যে মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন যদি হয়, নির্বাচন কমিশন যদি এই তারিখ ঘোষণা করে, তাহলে এর চাইতে উপযুক্ত সময় কি এপ্রিল মাস? এপ্রিল মাস তো হতে পারে না। আপনার তখন বৈশাখ মাস শুরু হবে, ঝড় ঝঞ্ঝা, কাল বৈশাখী, আপনার প্রচন্ড তাণ্ডব চলবে, প্রচন্ড গরম, এর মধ্যে রমজান, এর মধ্যে ঈদ, এবং আপনার ঈদুল ফিতরের 10 দিন পরেই কোরবানি ঈদের আয়োজন হয়, হজ যাত্রীদের আয়োজন হয়, হজ করার জন্য একটা বিরাট প্রক্রিয়া শুরু হয়ে যায়, হজ মৌসুম শুরু হয়ে যায়। তাহলে এর মধ্যে কি করে সম্ভব? আজকে আমাদের কিছু রাজনৈতিক বন্ধু তারা উষ্মা প্রকাশ করেছেন, যে আমাদের অ্যাডভোকেট সালাম ভাই বলেছেন যে লন্ডনের বৈঠককে বলেছেন নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে। ভাই, আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি, আপনারা কখন নিরপেক্ষতার সাথে কাজ করেছেন? পাকিস্তান আন্দোলনে আপনারা সমর্থন করেননি, আপনারা 71 সালেও জনগণের বিরোধিতা করেছেন, আপনারা 86 সালে শেখ হাসিনার সাথে নির্বাচন